অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এটি সময় দূরত্ব বেগের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। কিন্তু এই অঙ্কটি যদি করতে হয় আমরা এক্স ধরে করতে যাই এবং অঙ্কটার জন্য যথেষ্ট বেশি সময় লেগে যায়। এই ধরনের অঙ্ক শর্ট ট্রিক্স দ্বারা কিভাবে করবেন একটু দেখে নিন। এখানে বলা হয়েছে একটি গাড়ি 480 কিলোমিটার দূরত্ব একটা নির্দিষ্ট বেগে যায়। যদি তার গতি 20 কিলোমিটার পার আওয়ার বেশি হয় তবে ওই দূরত্ব যেতে গাড়িটির 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে গাড়িটার পূর্বের বেগ কত? অর্থাৎ সে একটা ডিস্টেন্স যাচ্ছে, এই ডিস্টেন্সটা 480 কিলোমিটার। পূর্বে একটা বেগ ছিল, যাই থাক পরবর্তী বেগটা 20 কিলোমিটার পার আওয়ার ও বেগ বাড়িয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে? তার আরো 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে পূর্বের বেগ কত? অথচ এই অঙ্কগুলো কিভাবে সহজে করবেন দেখুন। তাহলে লক্ষ্য করুন, যদি আমার 20 কিলোমিটার বেগ বৃদ্ধি হয় তাহলে সময় বাঁচছে 2 ঘন্টা। ঠিক এরকম পর্যায়ক্রমে বেশ কয়েকটা গুণিতক নেব। তাহলে 20 কিলোমিটার বেগ বৃদ্ধি হলে 2 ঘন্টা বাঁচছে, 40 কিলোমিটার বেগ বৃদ্ধি হলে 4 ঘন্টা বাঁচবে, 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, 60 কিলোমিটার বেগ বৃদ্ধি হলে 6 ঘন্টা টাইম বাঁচবে, 3 দিয়ে গুণ করলাম। আচ্ছা, আবার 4 দিয়ে গুণ করবো, 20 4 80, 80 কিলোমিটার বেগ বৃদ্ধি হলে 4 দিয়ে গুণ করলে 8 ঘন্টা বাঁচছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই সিরিজের মধ্যে যে কোনো দুটোকে চুজ করতে হবে যাদের কোনাকুনি গুণফল 480 হয়। যেমন দেখুন, এখানে আমরা যদি 60 এবং 80 গুণ করি 480 হয়, আবার 80 এবং 6 গুণ করি তাহলেও দেখুন 480 হয়। অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করে যেন পূর্বের দূরত্বটা আসে, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা সেটা যেন আসে। দেখুন 60 ইন্টু 8 480 হয়, 80 ইন্টু 6 তাহলেও 480 হয়। নাম্বার 1। নাম্বার 2, দেখুন ওদের সময়ের তফাতও কিন্তু 2 ঘন্টা, 6 আর 8। আবার ওদের বেগের তফাতও 20 কিলোমিটার। সমস্ত শর্ত ফুলফিল হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ পূর্বের বেগ হবে 60, এটা পূর্বের। আর যদি বলে এখনকার বেগ তাহলে হবে 80, এটা পূর্বের বেগ আর এটা এখনকার বেগ। 20 কিলোমিটার বৃদ্ধি পার পর বেগ। তাহলে এই অঙ্কটির উত্তর চেয়েছিল গাড়িটির পূর্বের বেগ কত। তাহলে পূর্বের বেগ কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। পরবর্তী অঙ্কটি মিশ্রণ এবং অ্যালিগেশনের একটি টাফ অঙ্কের মধ্যে, কিন্তু এই অঙ্কটি অতি সহজে করা যায়। কিভাবে দেখুন। অঙ্কটিতে বলা হয়েছে 3টি মিশ্রণে দুধ ইস্টু জল যথাক্রমে 1:3, 3:5 এবং 11:5। সব মিশ্রণ একটা নতুন পাত্রে ঢেলে দিলে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কি হবে? অর্থাৎ এই যে অঙ্কটা, এখানে আমরা আনুপাতিক ভাগাহার বার করি, প্রত্যেকটার জন্য যোগ বিয়োগ করি, তো সেটা একটা টাফ জায়গা তৈরি হয়ে যায় এবং সেটা ক্যালকুলেশন করা তো আরো টাফ। এই অঙ্কগুলো কিভাবে করবেন দেখুন। এখানে 3টে পাত্র প্রথমে ছিল, ফার্স্ট, সেকেন্ড আর্ন এবং থার্ড আর্ন। প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত কত? 1:3। দ্বিতীয় পাত্রে 3:5, তারপরে 11:5। আমাদের কাজ হচ্ছে এগুলোকে যোগ করে দেবো। দেখুন 3 1 যোগ করবো 4, 5 3 যোগ করবো 8, 11 5 যোগ করবো 16। আমার কাজ হলো এই তিনটেকে সমান বানাতে হবে। 4 8 16 এই তিনটেকে সমান বানাতে হবে। এখন বলুন 4 8 16 এদের লসাগু কত? 4 8 16 এদের লসাগু অবশ্যই 16। তাহলে প্রত্যেকটাকে 16 বানাবো। তার জন্য উপায় কি? একে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 4 16 হবে। একে 2 দিয়ে গুণ করতে হবে, 8 2 16 হবে। এ তো 16 আছেই, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। এই যে গুণটা করছি 4 দিয়ে, তার প্রত্যেককেই কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে 2 দিয়ে যখন গুণ করছি প্রত্যেককেই 2 দিয়ে গুণ, আর এটা তো 1 দিয়ে দিয়ে গুণ করার পর একবার নতুন করে লিখবো। তাহলে 4 দিয়ে গুণ করছি, 4 1 4, 4 3 12। ঠিক একইভাবে একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 3 2 6, 5 2 10। এটা তো 1 দিয়ে গুণ, যা আছে তাই হবে, 11:5। এবার আমার কাজ হলো এই দুটোকে জাস্ট যোগ করে দেওয়া। তাহলে দেখুন এই দুটো যোগ করছি, 4 আর 6 10 আর 11 21:2। এটাও যোগ করছি, 12 আর 10 22 আর 5 27। এরপর দেখুন এটা কাটাকাটি যাবে অবশ্যই, 3 দিয়ে, 3 7 21, 3 9 27। তাহলে দুধ, প্রথম দিকটা দুধের ছিল, দ্বিতীয় দিকটা জলের ছিল। তাহলে এখন যে নতুন বড় পাত্রটা নেওয়া হয়েছে তাতে দুধ এবং জলের অনুপাত 7:9। এবং দেখুন অঙ্কটা কত সহজে করা গেল। এই ট্রিকগুলো জানা থাকলে পরীক্ষাতে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করতে পারবেন, এবং এগুলো জানা অবশ্যই প্রয়োজনীয়, কারণ টাইম একটা বড় ফ্যাক্টর। এরপরে আরও বেশ কিছু অঙ্ক আমি দেখাচ্ছি, সেগুলোর জন্য কীভাবে ট্রিক অ্যাপ্লাই করবেন সেটা দেখুন। আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো না করেছেন তাহলে অবশ্যই করে নিন। পরের অঙ্কটি দেখুন, এটি অনুপাত সমানুপাতের উপরে একটি অঙ্ক, এবং এই অঙ্কগুলো কিভাবে সহজে করতে হয়। বলা হয়েছে স্বর্ণের দাম তার দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। তার দৈর্ঘ্য যা হবে তার যেটা বর্গ সেই হিসাবে টাকা পাওয়া যায়।
তার দোকানদার একটা স্বর্ণদণ্ড 5:4:3 অনুপাতে কেটে দিয়েছে এবং তার ফলে তার 1880 টাকা ক্ষতি হয়েছে। ওই স্বর্ণদণ্ডটির প্রাথমিক মূল্য অর্থাৎ প্রথমে ওই দণ্ডটার দাম কত ছিল? তাহলে ভেবে দেখুন, একটা দণ্ডকে যে কাটা হয়েছে তার একটা ভাগ 5 ইউনিট লেন্থ, যাই হোক সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যাই হোক একটা 5 ইউনিট, একটা 4 ইউনিট, একটা 3 ইউনিট, এইটাকে একটা দণ্ডকে কেটে এই তিনটে ভাগ করা হয়েছে। তাহলে এগুলোকে জুড়লেই তো গোটা দণ্ডটা পাওয়া যাবে। তাহলে মোট দণ্ডটা কত ছিল? 5 4 9 আর 3 12, 12 সেন্টিমিটার হোক মিটার হোক যাই হোক, অর্থাৎ 12 ইউনিটের মোট দণ্ডটা ছিল। তাহলে যদি 12 ইউনিটের দণ্ডটা হয়, আগে কত দাম পেত? এর বর্গ হিসেবে দাম পেত, অর্থাৎ 12 স্কোয়ার মানে 144 এই ইউনিট হিসেবে সে দামটা পেত। দেখুন এখানে বলেছে তার দামটা দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। তাহলে এইটা তার দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা পেলেন তার বর্গ 144। তাহলে আগে 144 ইউনিট হিসেবে দাম পাওয়া যেত। এখন কি হয়েছে? এখন তিনটে টুকরো করে দেওয়া হয়েছে, 5 4 3। তাহলে 5-এর জন্য কি হিসেবে দাম পাবে? 5-এর স্কোয়ার হিসেবে। 4-এর জন্য কি হিসেবে দাম পাবে? 4-এর স্কোয়ার হিসেবে। 3-এর জন্য পাবে 3-এর স্কোয়ার হিসেবে, দৈর্ঘ্যের বর্গের হিসেবে। তাহলে এখন মোট কত পাচ্ছে? এই তিনটে যোগ করুন। 5-এর স্কোয়ার মানে 25, 4-এর স্কোয়ার মানে 16, 3-এর স্কোয়ার মানে 9, যোগ করুন 25 16 9 50 হচ্ছে। তাহলে এখন দাম পাচ্ছে 50 ইউনিটের। তাহলে ভেবে দেখুন, আগে 144 ইউনিটের দাম পেত, এখন 50 ইউনিটের দাম পাচ্ছে, তাহলে অবশ্যই এখন কম পাচ্ছে, আর তাই তার ক্ষতি হয়েছে। আচ্ছা বলুন তো কত কম পাচ্ছে? তাহলে এই দুটোর বিয়োগফল বার করবো, একটা 144 আর একটা 50। তাহলে দেখুন 144 থেকে 50 যদি আমরা বাদ দিই 94 পাবো কিনা? তার 94 ইউনিট তার লস হচ্ছে, 94 ইউনিট তার লস হচ্ছে। তাহলে এই যে লসটা হলো 94 ইউনিট, তার মান দেখুন বলে দিয়েছে 1880 টাকা। এখান থেকে 1 ইউনিটের মান বার করবো। তাহলে দেখুন 1 ইউনিট কত হবে? 94 2 হচ্ছে 188, শূন্য, 1 ইউনিটের দাম 20। ঠিক, 1 ইউনিটের দাম 20। তাহলে পূর্বে আগে সে কত দাম পেত? আগে দাম পেত 144 ইউনিট। তাহলে আগে দাম পেত 144 ইউনিট, যেখানে 1 ইউনিট হচ্ছে 20। তাহলে 144 ইউনিট, 144 ইন্টু 20, 14 2 28 8 8 2 2880 টাকা। এইটা সে আগে পেত। আর যদি বলে এখন কত পেত, তাহলে অবশ্যই এখন পাচ্ছে 50 ইউনিট, তখন এইটা গুণ করে দিতাম, 50 ইন্টু 1 ইউনিটের মান 20, তার মানে 1000 টাকা। এখন পাচ্ছে 1000 টাকা। তাহলে দেখুন আগে পেত 2880, এখন পাচ্ছে 1000। তাহলে বলুন তো এই দুটো বিয়োগ করলে 1880 টাকা লস হচ্ছে, অর্থাৎ আমার পুরোটাই মিলল। দেখুন আমি পুরোটা আরেকবার জিস্ট করে দিই। যেখানে দৈর্ঘ্যের প্রপোর্শনাল হিসেবে, বর্গর প্রপোর্শনাল হিসেবে দাম পাওয়া যাচ্ছে। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 12, তাহলে আগে দাম পেত 144 ইউনিটের, এখন ওই 12টাকে কেটে 5 4 3 করে দিয়েছে। তাহলে তাদের বর্গ হিসেবে দাম পাচ্ছে 25 16 9, মানে মোট 50 ইউনিট এখন পাচ্ছে, আগে পাচ্ছিল 144 ইউনিট। তাহলে কত কম পাচ্ছে? এই দুটোকে বিয়োগ করলাম, 94 ইউনিট, আর সেই মানটাই যেটা ক্ষতি হচ্ছে সেটা, অর্থাৎ ওর মান 1880। এখান থেকে 1 ইউনিটের মান বার করেছি, পূর্বের দাম বলুক এখনকার দাম বলুক যাই বলুক সেখান থেকে আমরা বার করে নিতে পারবো। আর এটি হলো অঙ্কটির অ্যান্সার। নেক্সট অঙ্কটিতে চলে আসুন। দেখুন চাল চিনি কয়লা ইত্যাদি ব্যবহারের ওপর বেশ কিছু অঙ্ক পড়ে। কিরকম? দেখুন অঙ্কটাতে বলা হয়েছে যদি চালের মূল্য 60 টাকা প্রতি কেজি থেকে বেড়ে 70 টাকা প্রতি কেজি হয়, তবে ব্যবহার কত কমালে, কত শতাংশ কমালে খরচ অপরিবর্তিত থাকবে বা অপরিবর্তিত থাকে। ব্যবহার কত শতাংশ করে নিন, এখানে শতাংশই বলা হয়। অর্থাৎ কি হয়েছে? চালের দাম আগে ছিল 60 টাকা, এখন চালের দাম বেড়ে গেছে, কত হয়েছে? 70 টাকা হয়েছে। তো আমার ব্যবহার এমন হিসেবে কমাতে হবে যেন খরচ চেঞ্জ না হয়, অর্থাৎ আগে যদি 60 টাকা খরচ হচ্ছিল, খরচ যেন এখনো 60 টাকাই হয়। তাহলে ভাবুন 60 থেকে বৃদ্ধি পেয়ে খরচ হয়েছে 70 টাকা, আপনাকে 60 টাকায় খরচ করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? 70 থেকে 60-এ আসতে গিয়ে 10 টাকা খরচ কমাতে হবে কিনা বলুন। 70 টাকা এখন খরচ হচ্ছে আলটিমেটলি যেটা ব্যবহার করা হতো সেটার উপরেই, কিন্তু আপনাকে 10 টাকা ব্যবহার কমিয়ে দিতে হবে। তাহলে এই যে 10 টাকা কমালেন, কোনটার উপরে কমালেন? 70-এর উপরে। তাহলে এটাই তো পার্সেন্টেজ, হার পেয়ে গেলাম। অর্থাৎ 10 টাকা কমাতে হবে কত টাকার উপরে? 70 টাকার উপরে। এখন যদি পার্সেন্টেজ বলে তাহলে এটাকে অবশ্যই 100 দিয়ে গুণ, আমরা জানি পার্সেন্টেজ বার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে একটি শূন্য কেটে দিলাম, কত রইল? 100/7। 7 দিয়ে ভাগ করবো, 14 7 98 আর 2 100/7। তাহলে 14.2%, এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আর এটাকে যদি আমরা ভগ্নাংশ করি
এটা দশমিক করি তাহলে এটা 14.28 মতো হবে, 14.28%। কি করে পেলাম? 7 দিয়ে 2কে যথারীতি ভাগ করছি, দশমিক দিলাম 0, 7 2 14, 60, 7 8 56, 40, মোটামুটি ভাবে 0.28, সেটাই নিয়েছি দশমিকের পর 2 ঘর। এবং এই যে ধরনের অঙ্ক আপনারা দেখবেন খুব এই অঙ্কগুলো পড়ে ভীষণ রকম হবে। আজকে যেসব অঙ্কগুলো করালাম প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব টাইম খেকো, অর্থাৎ এগুলো খুব সময় খায়। তাহলে এই অঙ্কগুলো কিভাবে অতি সহজেই করতে পারবেন তার বেশ কিছু উপায় দেখালাম। তো বন্ধুরা, যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, আবার আমি ভিডিও দেবো, সেখানে অনেক নতুন অঙ্ক শেখাবো এবং অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। বন্ধুরা, আনএকাডেমিতে আমার সাথে প্লাস কোর্সে যুক্ত হন। এখানে প্রত্যেক দিন আমি নতুন নতুন লাইভ ক্লাস দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি এবং রিজনিং প্রত্যেকটা অংশ ধরে ধরে করানো হচ্ছে। প্রফিট লস, অ্যারিথমেটিক সমস্ত ক্লাস এখানে আমি করাচ্ছি। ফলে আমার সঙ্গে প্লাস কোর্সে যুক্ত হন, সাবস্ক্রিপশন নিন। ধন্যবাদ।